হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 53। এর আগে আমাদের টোটাল 52টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের ফিজিক্সের বা তত্ত্বমূলক প্রশ্ন বা থিওরিটিক্যাল কোশ্চেন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিউটনের কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ ডেফিনেশন অফ ফোর্স, সেটা নিউটনের কোন সূত্র প্রদান করে থাকে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, নাকি কেবল ত্বরণ সূত্র। দেখো জড়তার যে সূত্রটা আছে, যেটাকে আমরা ল অফ ইনার্শিয়া বলি বা যেটাকে আমরা জাড্ডো বলি, সেটা কোন সূত্র প্রদান করে, সেটা কিন্তু প্রথম সূত্র প্রদান করে থাকে। আর যে বলের সংজ্ঞা আছে বা ডেফিনেশন অফ ফোর্স আছে, সেটা নিউটনের কোন সূত্র প্রদান করে থাকে। তো মনে রাখতে হবে সেটা কিন্তু নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেই দ্বিতীয় সূত্র প্রদান করে থাকে। আচ্ছা, নিউটনের যে তৃতীয় সূত্র আছে সেটা কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের এই তৃতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে কিন্তু রকেট উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, রকেট উৎক্ষেপণ করা হয়, এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, লেন্সের ক্ষমতা কি এককে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা সকলে জানি দুই রকমের লেন্স হয়ে থাকে, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা কিন্তু অবতল লেন্স। উত্তল লেন্সের যে মাঝখানটা হয় সেটা কিন্তু সরু হয়, মাঝখানটা মোটা হয় আর দুই সাইডে কিন্তু সরু হয়ে থাকে। আর অবতল লেন্স কিন্তু ঠিক এর উল্টোটা হয়ে থাকে, মাঝের যে পোর্শনটা থাকে সেটা সরু হয়ে থাকে আর দুই প্রান্ত কিন্তু মোটা বা স্ফীত হয়ে থাকে। উত্তল লেন্স কেমন হয়ে থাকে, উত্তল লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য সেটা কিন্তু পজিটিভ হয়ে থাকে, আর যে অবতল লেন্স আছে তার যে ফোকাল দৈর্ঘ্য সেটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। এইবার বলেছে এই যে লেন্সের যে ক্ষমতা অর্থাৎ লেন্সের যে পাওয়ার, সেটা কোন এককে মাপা হয়ে থাকে, মিটার, নিউটন, ডায়াপ্টার, নাকি ক্যান্ডেলা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লেন্সের যে ক্ষমতার একক আছে সেটা ডায়াপ্টার এককে মাপা হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে ডায়াপ্টার বা ডি এককে মাপা হয়ে থাকে। যেরকম আমরা যদি দেখতে পাই যে কোনো লেন্সের ক্ষমতা -2.5 ডায়াপ্টার, তার মানে বুঝতে হবে যে এটা অবতল লেন্সের কথা বলছে। আর কোনো একটা লেন্সে যদি এমনভাবে বলা হয় যে +2.5 ডায়াপ্টার, সেক্ষেত্রে কিন্তু সেটা উত্তল লেন্সের কথা বলা হয়েছে। এবার এখান থেকে আরও একটা কোশ্চেন দেয়, এখান থেকে ডিজিজ সংক্রান্ত একটা কোশ্চেন দিয়ে থাকে লেন্স থেকে, সেটা হচ্ছে উত্তল লেন্স কোন ধরনের চোখের চিকিৎসায় ব্যবহার করা হয় আর অবতল লেন্স কোন ধরনের দৃষ্টিজনিত সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে কিন্তু যে হাইপারমেট্রোপিয়া বলে যে ডিজিজটা আছে, হাইপারমেট্রোপিয়া যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু কাছের দৃষ্টি ত্রুটি সম্পন্ন হয়, সেখানে কিন্তু হাইপারমেট্রোপিয়াতে উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। আর মায়োপিয়া যে কন্ডিশন, যেখানে কিন্তু দূরের দৃষ্টি ত্রুটিজনিত হয়, সেখানে কিন্তু এই অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে শব্দ বাতাসে কত গতিতে চলে। এক কথায় বাতাসের মধ্যে শব্দের গতিবেগ কত, সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো শব্দের গতিবেগ কিভাবে হয়, শব্দের গতিবেগ কিন্তু এই যে লজিকটা এখন লিখছি সেই লজিকে কিন্তু কম বেশি হয়, যেরকম কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। তো সর্বাধিক কোথায় হয়ে থাকে, সর্বাধিক কিন্তু শব্দের গতিবেগ সর্বাধিক কিন্তু শব্দের গতিবেগ কঠিনে হয়ে থাকে, তারপর তরলে, তারপরে কিন্তু গ্যাসে হয়ে থাকে। এবার যেহেতু বায়ু একটা মিশ্র পদার্থ অর্থাৎ গ্যাসীয় পদার্থ, সেই জন্য বায়ুতে শব্দের গতিবেগ কিন্তু সবথেকে কম। আর বায়ুতে শব্দের গতিবেগ কত, তো মনে রাখতে হবে বায়ুতে শব্দের গতিবেগ কিন্তু হয়ে যাচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু বায়ুতে শব্দের গতিবেগ। আচ্ছা, এবার যদি আমরা জলে দেখি, তো জলে কত, জলে কিন্তু শব্দের যে গতিবেগ আছে সেটা কিন্তু প্রায় 1500 মিটার পার সেকেন্ডের বেশি। আর কঠিন পদার্থ কিন্তু ভ্যারাই করছে, কোন কঠিন পদার্থটা যদি ধাতব হয় সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে শব্দের গতিবেগ সর্বাধিক হয়ে থাকে, আর শব্দ কিন্তু শূন্য মাধ্যমে চলতে পারে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্ধারণে আমরা কোন কণার গতি বিবেচনা করি। অর্থাৎ ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা আমরা কোন কণা, পরমাণুর মধ্যে অবস্থিত
কোন কণা দ্বারা বুঝে থাকি, কোন ডিরেকশানটা আমরা কোন কণা দ্বারা বুঝে থাকি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি ফোটন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কণার গতি বোঝার জন্য কিন্তু আমরা ইলেকট্রন দিয়েই বুঝে থাকি। তার কারণ কি? তার কারণ আমরা জানি যে এটা কিন্তু একটা পরমাণুর নিউক্লিয়াস, যেখানে কি থাকে, যেখানে কিন্তু প্রোটন প্লাস নিউট্রন থাকে। আর এরা কিন্তু নিজেদের মধ্যে যে নিউক্লিয়ার ফোর্স, সেই নিউক্লিয়ার ফোর্স দ্বারা টাইটলি প্যাকড থাকে, অর্থাৎ এরা কিন্তু শক্তভাবে একে অপরকে ধরে রাখে, তাই এরা কিন্তু নড়াচড়া করতে পারে না। একমাত্র যেটা নড়াচড়া করতে পারে সেটা কিন্তু ইলেকট্রন। আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন কিন্তু যে পরমাণুর নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায় গতিতে। এই কারণের জন্যই কিন্তু কোনো পরমাণুর গতি নির্বাচন করার জন্য কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনের সাহায্য নিতে হবে। আর ইলেকট্রন কেমন হয়ে থাকে? ইলেকট্রনের যে নেচার, ইলেকট্রন কিন্তু নেগেটিভ হয়ে থাকে। আর প্রোটন কি হয়ে থাকে? প্রোটন কিন্তু পজিটিভ হয়ে থাকে। আর পরমাণুর মধ্যে থাকা যে নিউট্রন, সেটা কেমন হয়ে থাকে? সেটা কিন্তু নিউট্রাল বা নিস্তড়িত বা জিরো হয়ে থাকে। আর ইলেকট্রন যতগুলো থাকবে প্রোটনও কিন্তু ততগুলো থাকে, সেই কারণের জন্য কিন্তু পরমাণু নিস্তড়িত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে কোন রশ্মি চুম্বকের দ্বারা বেঁকে যায় না। মানে চুম্বকের দ্বারা বেঁকে যায় না মানে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড, মনে করো কোনো একটা রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বেরোচ্ছে। এইবার যখন সেটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করলে দেখা যায় স্বাভাবিক ক্ষেত্রে রশ্মিগুলো বেঁকে যায়। অর্থাৎ রশ্মিগুলো যখন একটা মাধ্যম থেকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমের মধ্যে ঢুকছে তখন তাদের ডেভিয়েশন হয় বা রশ্মিগুলো বেঁকে যায়। কিন্তু একমাত্র একটা রশ্মি আছে যেটা কিন্তু কোনো রকম ডেভিয়েশন হয় না। সেটাকে কোন রশ্মি বলে? সেটাকে কিন্তু বলা হয় গামা রশ্মি। গামা রশ্মি কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো রকম ডেভিয়েশন বা কোনো রকমের চ্যুতি বা কোনো রকমের কিন্তু পরিবর্তন হয় না, বা এক কথায় আমরা বলতে পারি যে গামা রশ্মি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে বেঁকে যায় না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। এবার আমরা ফিজিক্স থেকে কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। দেখো কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে একটি গাড়ি 2 সেকেন্ডে 40 মিটার যায় তাহলে তার গতিবেগ কত। দেখো এটা ফিজিক্সের থেকেও বেশি কিন্তু এটা ম্যাথের অঙ্ক হয়ে যাচ্ছে। যে বলেছে একটা গাড়ি 2 সেকেন্ডে 40 মিটার যায়, তো এক্ষেত্রে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে? এক্ষেত্রে কিন্তু আমাদের গতি বের করতে বলেছে। গতি মানে কি? স্পিড। তো স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রটা কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে। এটা কিন্তু ম্যাথামেটিক্সের খুব ফেমাস একটা সূত্র। তো এক্ষেত্রে আমাদের স্পিড বের করতে গেলে এসকে এসের মতো রাখতে হবে, ডিস্টেন্স কত বলেছে 40, আর কত সময় বলেছে 2 সেকেন্ড। যদি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে আমরা আলটিমেটলি কত পাবো? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু খুবই সোজা একটা অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, তোমার হচ্ছে 5 নিউটন বল দ্বারা 2 কেজি ভরের বস্তুতে কত ত্বরণ উৎপন্ন হবে। তো ত্বরণ বের করার একটা সূত্র কি? ত্বরণ বের করার কিন্তু একটা জেনারেল সূত্র আছে, সেটা আমরা কি জানি, যে বল ইকুয়ালস টু কী হয়ে থাকে? ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। অর্থাৎ বল সমান সমান কিন্তু বস্তুর ভর ইন্টু অ্যাক্সেলারেশন বা ত্বরণ হয়ে থাকে। এবার এক্ষেত্রে আমাদেরকে কিন্তু ত্বরণ বের করতে হবে। তো আমাদের ফোর্স কত? ফোর্স কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 5 নিউটন, তাই এখানে আমরা 5 লিখব। আর এখানে আমাদের কি আছে? এখানে কিন্তু আমাদের মাস বলেছে 2 কেজি, আর অ্যাক্সেলারেশন কিন্তু আমরা জানি না। আচ্ছা, এবার যদি আমরা পরের লাইনে যাই, আমরা এই যে 2 ইন্টু এ আছে এটাকে এই পাশে আনবো আর 5টাকে এই পাশে নিয়ে যাব। তো আলটিমেটলি আমরা এ ইকুয়ালস টু কত পাবো? এ ইকুয়ালস টু কিন্তু 5/2, আর 5/2 মানে কত? 5/2 মানে কিন্তু হয়ে যাচ্ছে 2.5। তো 2.5 আমাদের কত নম্বর অপশানে আছে? তো অপশান সি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু ত্বরণের মান হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, যে একটি 100 ওহম রোধে 2 অ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত হলে বিভব পার্থক্য কত হবে। তো এর তো একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করিয়েছি, এবং ভবিষ্যতেও কিন্তু এই ধরনের অঙ্ক বারবারই তোমাদেরকে সামনে নিয়ে আসা হবে, যাতে তোমাদের এই ধরনের অঙ্কে কোনো রকম কোনো প্রবলেম না থাকে। অঙ্কটা যাতে দেখার পর অ্যাট ওয়ান্স তোমরা করতে পারো, যাতে তোমাদের খাতা কলমও ধরতে না হয়। আচ্ছা, এবার দেখো কি বলছে। তো রোধ কত বলেছে? রোধ কিন্তু বলেছে 100 ওহম, আর আমাদের কারেন্ট বলেছে 2 অ্যাম্পিয়ার। এবার আমরা কি জানি? বিভব পার্থক্য বা ভোল্ট ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু কিন্তু আইআর হয়, যেখানে ভি মানে কিন্তু বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সকে বোঝায়, আই মানে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাকে বোঝায়, আর আর মানে রোধকে বোঝায়। এবার জাস্ট ডেটাকে পুট করো। তো আমাদের আই কত? আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর রোধ কিন্তু বলেছে 100 ওহম। তো
মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে কিন্তু হয়ে যাবে 200 কি হয়ে যাবে 200 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন ভোল্ট হলো, তার কারণে বিভব পার্থক্য বা যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে তার কিন্তু ইউনিট ভোল্টে প্রকাশ করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান ডি, যেটা হয়ে যাচ্ছে কত, যেটা কিন্তু 200 ভোল্ট, এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এখানে কিন্তু ফর্মুলাটার ডেফিনেশনও কিন্তু দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, এভাবেই কিন্তু আমরা অঙ্কটা করলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে দেবো। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি বস্তুর ওজন 98 নিউটন হলে তার ভর কত। ঠিক আছে, ওজন যদি 98 নিউটন হয়ে যায় সেক্ষেত্রে তার ভর কত। দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, যে ওয়েটকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। ওয়েট ইকুয়ালস টু কী হয়, ওয়েট ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু এম ইন্টু জি হয়ে থাকে, যেখানে এম মানে কি, যেখানে এম মানে কিন্তু হয়ে যাচ্ছে মাস, আর জি মানে কি, জি মানে কিন্তু গ্র্যাভিটেশন, যেটা কিন্তু তোমাদের কত দিয়েছে, জি ইকুয়ালস টু কিন্তু দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড। এবার জাস্ট তোমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা কি পেলাম, আমরা পেলাম যে ওয়েট ইকুয়ালস টু কত পাচ্ছি, ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু এ পাচ্ছি। আমাদের বের করতে হবে কোনটা, এম বের করতে হবে। তো এমকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আমরা কত পাবো, এমকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু পাবো যে ওয়েট বাই অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ওয়েট বাই অ্যাক্সেলারেশন, এটাকে জি ধরো, তাহলে করতে সুবিধা হবে। তো ডাব্লু বাই জি, এম ইকুয়ালস টু কী পেলাম, নতুন যে ফর্মুলাটাকে অর্গানাইজ করার পর যে এম ইকুয়ালস টু কী হলো, এম ইকুয়ালস টু কিন্তু ডাব্লু বাই জি বা ওয়েট বাই গ্র্যাভিটেশন হয়ে গেল। এবার এই ফর্মুলাতে অঙ্ক করলে হয়ে যাবে। তো আমরা কি দেখলাম, যে মাস ইকুয়ালস টু কী পাচ্ছি, মাস ইকুয়ালস টু কিন্তু ওয়েট বাই গ্র্যাভিটেশন পাচ্ছি। আচ্ছা এবার কি করতে হবে, এবার ভ্যালুগুলোকে নাও। ওয়েট কত বলেছে, ওয়েট বলেছে 98 নিউটন, আর গ্র্যাভিটেশন কত বলেছে, গ্র্যাভিটেশন বলেছে 9.8। এই পয়েন্টটা এখানে উঠে গিয়ে কত হয়ে যাবে 10, 98 দিয়ে যদি 98কে কাটি তাহলে আলটিমেটলি কত হবে, আলটিমেটলি কিন্তু হবে 1। তো 10 এককে কত হবে 10। আচ্ছা এবার দেখো এখানে কত ছিল, এখানে কিন্তু 98 নিউটন ছিল, আর এখানে কত ছিল, এখানে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তো আমাদের আলটিমেটলি উত্তরটা কিন্তু আসছে 10 নিউটন মিটার পার সেকেন্ড, আর নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মনে রাখবে এই নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ারকেই কিন্তু কেজি বলা হয়। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 10 কেজি। ঠিক আছে, 10 কেজি কিন্তু বস্তুটা ভর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন। আবারও কিন্তু খুব সোজা একটা কোশ্চেন দিয়েছে, যে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া বস্তু 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এগেইন কিন্তু আমাদের সেই ফর্মুলাটার থেকে অঙ্ক করতে হবে, যে স্পিড ইকুয়ালস টু কী হয়, স্পিড ইকুয়ালস টু কিন্তু কী হয়ে থাকে, ডিস্টেন্স আপন টাইম হয়ে থাকে। এবার কিন্তু আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স বের করতে গেলে কী করতে হবে, ডিস্টেন্স বের করতে গেলে ফর্মুলাটাকে অর্গানাইজ করলে আমরা দেখতে পাচ্ছি স্পিড ইন্টু টাইম হয়ে যাচ্ছে। তো স্পিড ইন্টু টাইম এই ফর্মুলাতে অঙ্ক করলে আমাদের উত্তরটা বেরিয়ে আসে। স্পিড কত বলেছে, স্পিড বলেছে 10 মিটার পার সেকেন্ড, আর কত টাইম বলেছে, টাইম হচ্ছে 2। তো আলটিমেটলি অ্যান্সার কত হবে, 20 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে, তো অপশান ডি 20 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এবার কেমিস্ট্রিতে ঢুকে গেছি আমরা। কি বলেছে দেখো 11 নম্বর কোশ্চেন, যে জল একটি কেমন পদার্থ, জল বা ওয়াটার কেমন ধরনের পদার্থ। ঠিক আছে, একটা মৌলিক পদার্থ, একটা এলিমেন্ট, একটা ফান্ডামেন্টাল এলিমেন্ট, একটা যৌগ বা কম্পাউন্ড, একটা মিক্সচার, নাকি একটা মেটাল। তো খুবই সোজা একটা কোশ্চেন, জল কেমন ধরনের পদার্থ, জল কিন্তু হয়ে যাচ্ছে একটা কম্পাউন্ড। ঠিক আছে, জল কিন্তু একটা কম্পাউন্ড বা যৌগ। আচ্ছা সবার প্রথম তোমাদেরকে বুঝতে হবে যে কম্পাউন্ড কিভাবে গঠিত হয়। কম্পাউন্ড কিন্তু দুটো বা তার বেশি এলিমেন্ট নিয়ে গঠিত হয়। যেরকম জলের ফর্মুলা কি, জলের ফর্মুলা কিন্তু H2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জল কিন্তু হাইড্রোজেন প্লাস অক্সিজেনের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12তম কোশ্চেন, যে ক্ষারীয় ধাতু নিচের কোনটি। তো নিচের কোনটি ক্ষারীয় ধাতু সেটা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করেছে, সোডিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন। তো এটাকে কিন্তু আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারবো। সবার প্রথম ক্ষারীয় ধাতু আমাদের পর্যায় সারণীর কোথায় থাকে। তো মনে রাখতে হবে ক্ষারীয় ধাতুগুলি কিন্তু আমাদের পর্যায় সারণীর যে শ্রেণী 1 রয়েছে বা 1 নম্বর শ্রেণী, যেটাকে কিন্তু শ্রেণীকে ইংলিশে গ্রুপও বলা হয়ে থাকে। তো গ্রুপ 1-এর যে ধাতুগুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু বলা হয় ক্ষারীয় ধাতু বা অ্যালকালি মেটাল। আচ্ছা এবার এর মধ্যে থেকে কোনটা গ্রুপ 1-এ রয়েছে সেটা আমরা কি করে বুঝবো। দেখো এটা বোঝার জন্য আমরা 2 রকমভাবে করতে পারি। ফার্স্ট অফ অল তো আমরা মুখস্থ করতে পারি, আর সেকেন্ড কিন্তু আমরা প্রত্যেকটার ইলেকট্রন কনফিগারেশন করতে পারি। তো সোডিয়ামের কত, সোডিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যদি আমরা
ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে আমরা কত পাচ্ছি 2, 8 আর 1। আচ্ছা ক্লোরিনের কত, ক্লোরিনের কিন্তু হয়ে যাচ্ছে 17। যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কত পাবো 2, 8 আর এদিক থেকে কত পাবো 2, 8, 8 10 আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 7। আচ্ছা এবার দেখো যে মৌলের বা এই যে ক্ষারীয় ধাতুগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন হয়, সেটা হচ্ছে যে এদের যে আউটার মোস্ট শেল হয়ে থাকে সেখানে কিন্তু একটা করে ইলেকট্রন থাকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের কিন্তু কি আছে, সোডিয়ামের কিন্তু আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন আছে বা একটাই ইলেকট্রন আছে। তো ক্ষারীয় ধাতু কোনটা হয়ে যাবে, ক্ষারীয় ধাতু কিন্তু সোডিয়াম হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা বাদবাকি অপশানগুলো একবার চেক করে থাকি। দেখো হাইড্রোজেন কি আছে, হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 1, মানে অর্থাৎ হাইড্রোজেনের যে আউটার মোস্ট শেল সেখানেও কিন্তু একটা আছে। এটা হওয়ার পরেও কিন্তু হাইড্রোজেন কোনো রকম ক্ষারীয় ধাতু নয়। তার কারণ কি, তার কারণ হাইড্রোজেন কিন্তু হয়ে যাচ্ছে একটা নন মেটাল। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু কোনো রকম মেটাল নয়, যদিও কিন্তু এটাকে মেটালের যে শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতু শ্রেণীতে আবদ্ধ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু নন মেটাল। ঠিক আছে, ওই কারণের জন্য কিন্তু আমরা হাইড্রোজেন বলতে পারবো না। আচ্ছা নাইট্রোজেন কত, নাইট্রোজেন কিন্তু হয়ে যাচ্ছে 7। যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কত পাচ্ছি 2, 5, তাই নাইট্রোজেনও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, তারপরে তোমার ওই দিক থেকে সিজিয়াম, রুবিডিনিয়াম, এরা সকলেই কিন্তু ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13তম কোশ্চেন, যে HCl এবং NaOH এর বিক্রিয়া কোন ধরনের। দেখো সবার প্রথম তোমাদেরকে জানতে হবে যে HClটা কি, HClটা কিন্তু হয়ে যাচ্ছে একটা অ্যাসিড। ঠিক আছে, আর এইদিকে যে NaOH আছে, NaOHটা কি, NaOHটা কিন্তু একটা হয়ে যাচ্ছে ক্ষার। আর তোমরা কিন্তু আগেও পড়েছো বা তোমাদের আগেও আমি বলেছি যে একটা অ্যাসিড আর একটা ক্ষারের যে বিক্রিয়ায় কি তৈরি হয়, একটা অ্যাসিড আর একটা ক্ষারের বিক্রিয়ায় কিন্তু লবণ প্লাস জল উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, লবণ প্লাস জল উৎপন্ন হয়ে থাকে। আর এই ধরনের যে বিক্রিয়া অ্যাসিডের সঙ্গে ক্ষারের যে বিক্রিয়া, সেটাকে কেমন বিক্রিয়া বলা হয়, সেটাকে কিন্তু প্রশমন বিক্রিয়া বা ইংলিশে কিন্তু এটাকে নিউট্রালাইজেশন বলা হয়ে থাকে, নিউট্রালাইজেশন রিয়াকশন বলা হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউট্রালাইজেশন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, শুষ্ক বরফ বা ড্রাই আইস কি। ঠিক আছে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস কি, বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন নাইট্রোজেন নাকি কঠিন অক্সিজেন। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড বা সলিড কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়ে থাকে। এটা কিন্তু নর্মাল যে বরফ হয়ে থাকে তার থেকে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, এর টেম্পারেচার কিন্তু -23 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে থাকে। এটা কিন্তু হিমায়ক রূপে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে জৈব যৌগের প্রধান উপাদান কি। মনে করো একটা জৈব যৌগ আছে, একটা কিন্তু তোমার যে কোনো ধরনের জৈব যৌগ তোমরা দিতে পারো। তো সেই ধরনের জৈব যৌগ যেটাকে আমরা বলতে পারি নন মেটালিক সাবস্টেন্সও কিন্তু বলা যায়, বা জৈব যৌগ যেটাকে আমরা বলতে পারি তো বায়োটিক সাবস্টেন্স। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে কিন্তু একটা জিনিস থাকবেই, সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কার্বন। কার্বন ছাড়া কিন্তু কোনো রকম অর্গ্যানিক জিনিস বা কোনো রকম অর্গ্যানিক কিন্তু কম্পাউন্ড তৈরি করা সম্ভব নয় কার্বন ছাড়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16তম কোশ্চেন, যে H2SO4 কী ধরনের অ্যাসিড, ক্ষারীয়, দুর্বল, খনিজ নাকি নিরপেক্ষ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো সবার প্রথম মনে রাখতে হবে H2SO4 মানে কি, H2SO4 মানে কিন্তু হয়ে যাচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর এই সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড, আর এই অ্যাসিডটা শক্তিশালী হওয়ার পেছনে সবথেকে বড় কারণ কি, তার কারণ এটা কিন্তু একটা খনিজ অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু একটা খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড, সেই কারণের জন্যই কিন্তু এটা একটা শক্তিশালী অ্যাসিড। আর মনে রাখবে H2SO4কে কিন্তু রসায়নের রাজাও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17তম কোশ্চেন, যে লবণের রাসায়নিক নাম কি। আচ্ছা লবণ মানে কি, লবণ মানে কিন্তু হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো লবণের সাধারণ সংকেত কী হবে, লবণের সাধারণ রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমরা ফর্মুলাতে লিখি তাহলে কি হবে, NaCl। আচ্ছা এই লবণকে কিন্তু আরও বিভিন্ন রকম নামে ডাকা হয়, যেমন টেবিল সল্ট। ঠিক আছে, অনেক সময় কিন্তু খাবার লবণ না দিয়ে তোমাদেরকে টেবিল সল্টও দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18তম কোশ্চেন, যে কাঁচ কি ধরনের পদার্থ। তো এটা তোমাদের রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার আমি জানাবো না, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, কোন অধাতু তরল অবস্থায় থাকে ঘরের তাপমাত্রায়। দেখো এখানে কিন্তু যে অপশানটা আছে, প্রথম অপশানটা যদি আমরা খেয়াল করি, পারদ আছে। পারদ কিন্তু একটা ধাতু, কিন্তু এই ধাতুর সবথেকে বড় বৈশিষ্ট্য কি, এটা কিন্তু তরল অবস্থায় থাকে ঘরের তাপমাত্রায়। আর এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তরল অধাতু চেয়েছে। তো তরল অধাতু কোনটা, তো মনে রাখতে হবে তরল অধাতু কিন্তু হয়ে যাচ্ছে ব্রোমিন। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ব্রোমিন। আর ব্রোমিন একটা কেমন ধরনের নন মেটাল, এটা কিন্তু একটা হ্যালোজেন, অর্থাৎ এটা কিন্তু পর্যায় সারণীর যে 17 নম্বর গ্রুপে আছে সেই 17 নম্বর গ্রুপে অবস্থান করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান ডি, ব্রোমিন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, যে কোন গ্যাস জ্বলনকে প্রতিরোধ করে, মানে কোনো রকম, মানে এটাকে আমরা বলতে পারি যে অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ এটাকে কিন্তু তোমার হচ্ছে কোনো জায়গায় আগুন লেগে গেলে সেটাকে কিন্তু আগুনটাকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন নাকি হাইড্রোজেন। তো আমরা সকলেই জানি যে ফায়ার এক্সটিংগুইশার যেগুলো হয়ে থাকে, অগ্নি নিরোধক যে যন্ত্রগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটা কিন্তু কোনো একটা জিনিসকে জ্বলনের প্রতিরোধ করে, অর্থাৎ কোনো একটা জিনিসকে কিন্তু জ্বলতে বাধা সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো আজকের 21তম কোশ্চেন, যে ইলেকট্রন কোন তড়িৎ চার্জ বহন করে। তো এটা তো তোমাদের একটু আগেই বললাম, পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন কোন ধরনের চার্জ বহন করে, ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ বহন করে। নেগেটিভ অর্থাৎ এটা কিন্তু হয়ে যাচ্ছে ঋণাত্মক চার্জ বহন করে। আর পরমাণুর মধ্যে থাকা যে প্রোটন, সেটা কোন ধরনের চার্জ গ্রহণ করে, সেটা কিন্তু পজিটিভ চার্জ গ্রহণ করে। পরমাণুর মধ্যে যে পরিমাণ প্রোটন থাকে ঠিক সেই পরিমাণে কিন্তু ইলেকট্রন থাকে, সেই কারণের জন্য কিন্তু পজিটিভ আর নেগেটিভ কেটে কী হয়ে যাচ্ছে, জিরো। ওই কারণের জন্যই কিন্তু পরমাণু নিস্তড়িত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লবণের জলে বিদ্যুৎ প্রবাহিত হয় তার কারণ কি। তাপ উৎপন্ন হয়, মুক্ত ইলেকট্রন থাকে, আয়ন তৈরি করে নাকি গ্যাস উৎপন্ন হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা আয়ন তৈরি করে। দেখো যে NaCl আছে, যেটাকে তোমরা একটু আগে তোমাদের বললাম সাধারণ লবণ, এটা যখন সলিড অবস্থায় থাকে, সবার প্রথম মনে রাখতে হবে এটা কিন্তু একটা আয়নিক বন্ধনে গঠিত যৌগ, ঠিক আছে। এটা কিন্তু আয়নিক বন্ধনে গঠিত একটা যৌগ, যেটা কিন্তু সলিড অবস্থায় কোনো রকমভাবে তড়িৎ পরিবহন করে না, কিন্তু যখন এটাকে জলে দ্রবীভূত করা হয় বা অ্যাকুয়াস সলিউশনে থাকে, তখন কিন্তু এটা তড়িৎ পরিবহন করে। তার কারণ এর ভেতরে থাকা Na আর Cl, এদের যে আয়নটা থাকে সেটা কিন্তু Na+ আর Cl- হয়ে যায়, সেই কারণের জন্য কিন্তু এটা আয়ন তৈরি করে, আর জলের মধ্যে কিন্তু এটা তড়িৎ পরিবহন করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে বিদ্যুৎ পরিবাহিতা সর্বাধিক কোন ধাতুর। নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে থেকে বলতে হবে যে সবথেকে বেশি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কার আছে, কোন ধাতুর আছে, তামা, সোনা, অ্যালুমিনিয়াম নাকি রূপা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রূপোর যে কন্ডাক্টিভিটি সেটা কিন্তু সবথেকে বেশি, এই কারণের জন্য কিন্তু রূপোতে কি বলা হয়, রূপোকে কিন্তু সুপার কন্ডাক্টরও বলা হয়ে থাকে, ঠিক আছে, সুপার কন্ডাক্টরও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24তম কোশ্চেন, যে পদার্থের অবস্থা পরিবর্তনে তাপ লাগে তার কারণ কি। কারণ তাপ প্রয়োগ করলে চাপ বাড়ে, অণুর গতি বাড়ে, আকার বদলায় নাকি রং পরিবর্তিত হয়। দেখো পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে নিয়ে যেতে গেলে সবথেকে বেসিক যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু তাকে তাপ প্রয়োগের প্রয়োজন। তো সঠিক অ্যান্সার কী হবে, তাপ প্রয়োগ করলে কি হয়, তাপ প্রয়োগ করলে কিন্তু পদার্থের মধ্যে থাকা যে অণুগুলো আছে সেগুলোর মধ্যে, অণু বলতে যে পদার্থের মধ্যে থাকা, মনে করো যে এটা একটা লোহার টুকরো, এটাকে যদি আমরা দেখি তাহলে লোহার মধ্যে কি থাকবে, লোহার মধ্যে কিন্তু সবার প্রথম যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখতে পাবো এখানে নিউক্লিয়াস থাকবে আর তার চারপাশে কিন্তু ইলেকট্রনরা ঘুরপাক খাবে। আচ্ছা, যখন এটাকে তাপ প্রয়োগ করা হবে তখন কি হবে, তখন কিন্তু ইলেকট্রনের যে স্পিড, ইলেকট্রনগুলো তো ঘুরছে, ইলেকট্রনের ঘোরার যে স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে। সেই কারণের জন্যই কিন্তু তাপ প্রয়োগ করলে কি হয়, কোনো পদার্থের কিন্তু বা কোনো কঠিন পদার্থের কিন্তু অণুর গতি বাড়ে, আর সেই কারণের জন্যই কিন্তু এরা অন্য অবস্থাতে পরিবর্তন হতে পারে। নেক্সট কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন দেখে নেব কি বলেছে, যে কোন ধাতুটি জল এবং বায়ুর সংস্পর্শে জং ধরে যায়। কোন ধাতুর ওপর জল এবং বায়ুর সংস্পর্শে জং ধরে যায়। তো খুব সোজা একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোহার ওপরে কিন্তু তোমার হচ্ছে জং পড়ে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের লেভেলটা বুঝতে পারবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।